সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞানের প্রথম পত্রের সপ্তম অধ্যায় অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদের ট্যাক্সোনমিক ক্যারেক্টার্স বা শ্রেণী বিন্যাসতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের এই আলোচনার মধ্যে থাকবে হোয়াট ইজ অ্যাঞ্জিওস্পার্ম অর্থাৎ আবৃতবীজী উদ্ভিদ বলতে কাদেরকে বোঝায় সে বিষয়টি আমরা আলোচনা করব। ইম্পর্টেন্স অফ অ্যাঞ্জিওস্পার্মস অ্যাজ প্লান্ট গ্রুপ, উদ্ভিদ গ্রুপগুলোর মধ্যে অ্যাঞ্জিওস্পার্মের গুরুত্ব সেটা সম্পর্কে আমাদের আলোচনা থাকবে। ইম্পর্টেন্স অফ ক্রিটেশিয়াস ইরা, ক্রিটেশিয়াস যুগ বা সময়, এই সময়টাতে অ্যাঞ্জিওস্পার্মের আবির্ভাব ঘটেছিল, সেই দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, সেটাও আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ট্যাক্সোনমিক ক্যারেক্টার্স বা শ্রেণীবিন্যাস তাত্ত্বিক বৈশিষ্ট্য, এর মধ্যে রয়েছে টাইপস অফ হ্যাবিট, স্বরূপের বিভিন্ন প্রকার, রুটস মূলের প্রকারভেদ, লিফ ভ্যানেশন পাতার শিরাবিন্যাস, ফুল ফ্লাওয়ার, প্লাসেন্টেশন অমরাবিন্যাস অ্যান্ড ফ্লোরাল এস্টিভেশন পুষ্পপত্র বিন্যাসের যে ধরনসমূহ আছে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের অ্যাঞ্জিওস্পার্ম যেটি আছে, অ্যাঞ্জিওস্পার্মকে আমরা বাংলা আবৃতবীজী উদ্ভিদ বলে থাকি। অ্যাঞ্জিওস শব্দের অর্থ আবৃত আর স্পার্ম শব্দের অর্থ বীজ, অর্থাৎ ল্যাটিন এই শব্দ থেকে অ্যাঞ্জিওস্পার্ম শব্দটি এসেছে। আবৃতবীজী উদ্ভিদ প্রজাতির আনুমানিক সংখ্যা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সংখ্যা বলে থাকে। তার মধ্যে আমরা প্রখ্যাত ট্যাক্সোনমিস্ট কনক্রিস্ট তার মতে সমস্ত পৃথিবীতে 2,15,000টা আবৃতবীজী উদ্ভিদ প্রজাতি রয়েছে। এর মধ্যে দুইটা গ্রুপ রয়েছে, একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ আর একটা একবীজপত্রী উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদ যেটা আছে তার প্রজাতির সংখ্যা সবচেয়ে বেশি, এটা হচ্ছে 1,65,000, এবং অপরদিকে একবীজপত্রী উদ্ভিদ যেটা আছে সেটার প্রজাতির সংখ্যা হচ্ছে 50,000। আবৃতবীজী উদ্ভিদ সকল উদ্ভিদ গ্রুপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে থাকি আমরা। এটার কারণ হচ্ছে বর্তমান পৃথিবীতে আধিপত্য বিস্তারকারী উদ্ভিদ হলো আবৃতবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম, অর্থাৎ আমরা যেদিকেই তাকাবো আমরা যে সমস্ত উদ্ভিদ দেখি, বৃক্ষ দেখি, একেবারে বিরুৎ গুল্ম বৃক্ষ সবকিছুর মধ্যেই আমরা দেখব যে সবচেয়ে বেশি প্রাধান্য বিস্তার করে আছে আবৃতবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম। এবং এদের মধ্যে অনেকগুলা উদ্ভিদ আছে যারা অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় 1000টি প্রজাতির কথা বলা হয়ে থাকে। এর মধ্যে 100টা প্রজাতি বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রায় 15টা প্রজাতি আমাদের প্রধান খাদ্য হিসাবে কাজ করে থাকে। এর মধ্যে ধান, গম, এটা অঞ্চলের মধ্যে আমাদের প্রধান খাদ্য হচ্ছে ধান, পাশাপাশি আমাদের গমও এখন প্রধান খাদ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি আমরা পৃথিবীর অন্যান্য দেশে যেসব শস্য দেখি তার মধ্যে রয়েছে ভুট্টা, জোয়ার, বার্লি, ইক্ষু, সুগার বিট, আলু, মিষ্টি আলু, কাসাবা, সয়াবিন এবং অন্যান্য বিনস বা সিম জাতীয় বা ডাল জাতীয় শস্য, নারিকেল, বাদাম, কলা, এগুলো উল্লেখযোগ্য। এত অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উদ্ভিদ অন্য কোনো উদ্ভিদ গ্রুপের মধ্যে নেই। যেমন আমরা শৈবাল, ছত্রাক, মস, ফার্ন এইসব গ্রুপের কথা বলি, বা জিমনোস্পার্ম নগ্নবীজী উদ্ভিদের কথা বলি, অন্যান্য এইসব গ্রুপের মধ্যে এত সংখ্যক অর্থনৈতিক গুরুত্বপূর্ণ উদ্ভিদ আমরা দেখতে পাই না। তাই আবৃতবীজী উদ্ভিদের মধ্যে সকল উদ্ভিদ গ্রুপের মধ্যে আবৃতবীজী উদ্ভিদকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে থাকি। আমরা কতগুলা শস্য এখানে আলোচনা করেছি, তার মধ্যে ব্যতিক্রমধর্মী কিছু, যেমন জোয়ার, এটা আমাদের অঞ্চলে খুব কম দেখা যায়। কাসাবা, এটা অনেকটা মিষ্টি আলুর মতো দেখা যায়, এটা গুরুত্বপূর্ণ একটা শস্য। সবচেয়ে ক্ষুদ্রতম সপুষ্পক উদ্ভিদ হচ্ছে উলফিয়া স্পেসিস, বাংলাদেশে প্রাপ্ত এর একটি প্রজাতি হচ্ছে উলফিয়া আররাইজা। আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি খুবই ছোট, জাস্ট একটা পাতা এবং একটা মূলের মতো অংশ আছে। আর এটার যে ফুল, এটা খুবই সংক্ষিপ্ত একটা বা ছোট একটা পুষ্প।
সবচেয়ে বৃহৎ আকৃতির সপুষ্পক উদ্ভিদ হচ্ছে ইউক্যালিপটাস। আমরা এখানে ইউক্যালিপটাসের ফল এবং ফুল দেখতে পাচ্ছি। এটা প্রায় 500 ফিট পর্যন্ত উঁচু হতে পারে। বাংলাদেশেও ইউক্যালিপটাস উদ্ভিদ রয়েছে। এটা মূলত আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ওইসব অঞ্চলে দেখে থাকি। বাংলাদেশে এটার বেশ কিছু প্রজাতি বা বৃক্ষ লাগানো হয়েছে, সেজন্য আমরা বাংলাদেশে ওইটার প্রজাতিগুলা দেখতে পাই। ক্রিটেসিয়াস যুগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়টাতেই আবৃতবীজী উদ্ভিদের আবির্ভাব ঘটেছিল। আজ থেকে প্রায় 120 মিলিয়ন বছর পূর্বে ক্রিটেসিয়াস যুগের প্রথম দিকে আবৃতবীজী উদ্ভিদের উদ্ভব ঘটে বলে মনে করা হয় বা বিজ্ঞানীদের ধারণা। ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে, আজ থেকে প্রায় 80 মিলিয়ন বছর পূর্বে, পৃথিবীর অধিকাংশ অঞ্চলেই আবৃতবীজী উদ্ভিদ প্রাধান্য বিস্তার করে। অর্থাৎ এই ক্রিটেসিয়াস যুগটাই ছিল শুরু এবং প্রাধান্য বিস্তারের জন্য, আবৃতবীজী উদ্ভিদের প্রাধান্য বিস্তারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময়কাল। এই কারণেই আমরা ক্রিটেসিয়াস যুগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে থাকি। ক্রনকুইস্টের কথা আমরা ইতিমধ্যে বলেছি। উনি 1968, 1981 এই সময়টাতে আবৃতবীজী উদ্ভিদের উপরে কাজ করেছেন এবং আবৃতবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্মকে উনি আরেকটি ভিন্ন নাম দিয়েছেন, সেটা হচ্ছে ম্যাগনোলিওফাইটা। এই বিভাগের নাম রেখেছেন ম্যাগনোলিওফাইটা, অর্থাৎ এটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের আধুনিক নাম। এই নামকরণের কারণ হচ্ছে যে বিভাগের নামের শেষে ফাইটা শব্দটি থাকতে হবে, কিন্তু অ্যাঞ্জিওস্পার্ম শব্দটির সাথে ফাইটা শব্দটি বা যেটাকে আমরা অনুসর্গ বলে থাকি সেটি নাই, যার কারণে এই নামকরণটা এখানে চেঞ্জ করা হয়েছে। আর আমরা বলেছিলাম যে এর মধ্যে দুইটা শ্রেণী আছে, একটা একবীজপত্রী আর একটা দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী উদ্ভিদের বর্তমান নাম রাখা হয়েছে ম্যাগনোলিওপসিডা। অপসিডা শব্দটি এই শ্রেণীর সাথে থাকতে হয়। আর একবীজপত্রী উদ্ভিদকে বলা হয় লিলিওপসিডা। লিলিওপসিডা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ বা মনোকটিলিডন। এটার আধুনিক নাম হচ্ছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের আধুনিক নাম হচ্ছে ম্যাগনোলিওপসিডা এবং একবীজপত্রী উদ্ভিদের আধুনিক নাম হচ্ছে লিলিওপসিডা। এই নামকরণগুলা করেছেন ক্রনকুইস্ট। তো আমরা এখন উদ্ভিদের স্বরূপ সম্পর্কে আলোচনা করব, বা উদ্ভিদের বাহ্যিক কাণ্ডর যে ধরনটা, সেই কাণ্ডের ভিত্তিতে আমরা 3 ধরনের উদ্ভিদ দেখি বা অ্যাঞ্জিওস্পার্ম দেখি। সবচেয়ে নরম কাণ্ড বিশিষ্ট বা কোমল কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ যেগুলো আছে সেগুলোকে আমরা বিরুৎ বলে থাকি, এবং এদের শাখা প্রশাখাগুলা মাটির খুব কাছাকাছি অবস্থান করে। যেমন আমরা ধান, গম এই জাতীয় শস্য জাতীয় যে উদ্ভিদগুলা দেখি সেগুলা স্বরূপ হচ্ছে বিরুৎ। গুল্ম হচ্ছে যারা আকারে ছোট, কাষ্ঠল, কিন্তু এদের গুড়ি নেই বা কাঠ তৈরি হয় না, এদের থেকে আমরা কাঠ পাই না। এদের একক কাণ্ড থাকে না এবং গোড়া হতেই শাখা প্রশাখা বিস্তার করে ঝোপের মতো আকার ধারণ করে থাকে। যেমন গোলাপ, জবা এসব গাছকে আমরা গুল্ম জাতীয় উদ্ভিদ বলে থাকি। বৃক্ষ হচ্ছে দীর্ঘ, কাষ্ঠল এবং গুড়িযুক্ত উদ্ভিদ, অর্থাৎ যারা বেশ লম্বা হবে, কাষ্ঠল হবে এবং যাদের থেকে আমরা কাঠ পাই, বিভিন্ন আসবাবপত্র তৈরি করার মতো কাঠ পাই, তাদেরকে আমরা বৃক্ষ বলে থাকি। এদের শাখাগুলা মাটির থেকে অনেক উপরে থাকে, যেমন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এগুলাকে আমরা বৃক্ষ বলে থাকি। নেক্সট আমরা উদ্ভিদের মূল সম্পর্কে আলোচনা করব। উদ্ভিদের মূল আমরা জানি এখানে প্রধানত 2 ধরনের, একটা হচ্ছে স্থানিক মূল বা প্রধান মূল, আর একটা হচ্ছে অস্থানিক মূল। স্থানিক মূল বা প্রধান মূল হচ্ছে যে যার ভ্রূণমূল নষ্ট হয় না এবং তা বৃদ্ধি পেয়ে প্রধান মূল সৃষ্টি করে, সেখান থেকে শাখা প্রশাখা তৈরি হয় এবং শাখা থেকে প্রশাখা মূল তৈরি হতে পারে। আর অস্থানিক মূলের ক্ষেত্রে আমরা দেখি যে ভ্রূণমূল, অর্থাৎ ভ্রূণ থেকে যখন মূল তৈরি হবে সেটাকে ভ্রূণমূল বলা হয়ে থাকে, সেখান থেকে সৃষ্ট প্রাথমিক মূল নষ্ট হয়ে যায় এবং কাণ্ডের নিম্নাংশ বা উদ্ভিদের অন্যান্য অংশ থেকে নতুন মূল সৃষ্টি হয়ে থাকে। এখানে গুচ্ছাকারে থাকে বলে এটাকে আমরা গুচ্ছমূল বলে থাকি। পাতার শিরাবিন্যাস। পাতার শিরাবিন্যাস 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস আর একটা সমান্তরাল শিরাবিন্যাস। জালিকাকার শিরাবিন্যাস হচ্ছে যে শিরা উপশিরাগুলা মধ্যশিরা থেকে দুই পাশে অনিয়তভাবে অবস্থান করে এবং মিলিত হয়ে জালের মতো তৈরি করে থাকে। যে এখানে আমরা দেখতেছি যে এখানে অনেকগুলা শিরা উপশিরা তৈরি হয়েছে এবং সেগুলোর থেকে যে শাখা শিরাগুলা তৈরি হয় সেগুলা একটা আরেকটার সাথে যুক্ত হয়ে জালের মতো তৈরি করে। এই জন্য এটাকে আমরা রেটিকুলেট বা জালিকাকার শিরাবিন্যাস বলে থাকি।
সমান্তরাল শিরাবিন্যাস হচ্ছে যে মধ্য শিরা বা প্রধান শিরা থেকে যে শাখা শিরাগুলা তৈরি হয় সেগুলা দেখা যায় যে সমান্তরাল ভাবে অবস্থান করে থাকে, এই জন্য এগুলাকে আমরা সমান্তরাল শিরাবিন্যাস বলে থাকি। সম্পূর্ণ পুষ্প এবং অসম্পূর্ণ পুষ্প, পুষ্প দুই ধরনের হতে পারে এবং পুষ্পের মধ্যে আমরা জানি যে চারটি অংশ খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে বৃতি, দল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। যেগুলো পাতার গোড়ার দিকে থাকে সেগুলোকে আমরা বৃতি বলে থাকি। রঙিন যে অংশটা থাকে রঙিন পাতার মতো এগুলোকে আমরা দল বা পাপড়ি বলে থাকি। পুংকেশর বা যেখানে পরাগরেণু সৃষ্টি হয় সেটাকে আমরা পুংস্তবক বলে থাকি এবং স্ত্রীস্তবক হচ্ছে যার মধ্যে গর্ভাশয় থাকে সেটাকে আমরা স্ত্রীস্তবক বলে থাকি। তো সম্পূর্ণ পুষ্প হচ্ছে যাদের মধ্যে চারটা অংশই থাকবে, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক থাকবে, সেটাকে আমরা সম্পূর্ণ পুষ্প বলে থাকি। আর অসম্পূর্ণ পুষ্প হচ্ছে যে যার মধ্যে এই চারটা অংশে বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক এই চারটার মধ্যে যে কোনো একটা কম থাকবে বা দুইটা কম থাকবে সেটাকে আমরা অসম্পূর্ণ পুষ্প বলে থাকি। যেমন কুমড়া, কুমড়া ফুলের মধ্যে স্ত্রী ফুল আছে, পুরুষ ফুল আছে। স্ত্রী ফুলের মধ্যে পুংস্তবক থাকে না, আবার পুরুষ ফুলের মধ্যে স্ত্রীস্তবক থাকে না, এই জন্য এটাকে আমরা অসম্পূর্ণ পুষ্প বলে থাকি। কুমড়া ফুলগুলা হচ্ছে অসম্পূর্ণ পুষ্প। পুংস্তবক বা বিভিন্ন স্তবকের আকার আকৃতির ভিত্তিতে আমরা ফুলকে দুইটি ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে সমাঙ্গ পুষ্প আর একটা হচ্ছে অসমাঙ্গ পুষ্প। যে প্রতিটা স্তবকের আকার অর্থাৎ বৃতি, পাপড়ি, পুংকেশর, স্ত্রীকেশর এগুলোর আকার আকৃতি বর্ণ যদি একই রকমের হয় তাহলে সেটাকে আমরা সমাঙ্গ পুষ্প বলে থাকি। যেমন জবা ফুল, যে জবা ফুলের সবগুলা স্তবকই একই আকৃতির বা একই আকারের হয়ে থাকে, এদের কালারও একই রকম। অসমাঙ্গ পুষ্প হচ্ছে যে যাদের এই স্তবকগুলার আকার আকৃতি বা বর্ণ ভিন্ন হবে তাদেরকে আমরা অসমাঙ্গ পুষ্প বলে থাকি। যেমন মটর, এই মটরের মধ্যে এখানে আমরা চিত্রের মধ্যে বিভিন্ন আকৃতির পাপড়ি দেখতে পাচ্ছি। এই পাপড়িগুলা বা দলগুলা বিভিন্ন আকৃতির হওয়ার কারণে এটাকে আমরা অসমাঙ্গ পুষ্প বলে থাকি। পুংকেশর বা স্ত্রীকেশর অবস্থানের ভিত্তিতে আমরা ফুলকে তিন ভাগে ভাগ করতে পারি। উভলিঙ্গ পুষ্প হচ্ছে যে যাদের পুংস্তবক স্ত্রীস্তবক দুইটাই থাকবে তাদেরকে আমরা উভলিঙ্গ পুষ্প বলে থাকি। একলিঙ্গ পুষ্প হচ্ছে যে উভলিঙ্গ পুষ্পের উদাহরণ হচ্ছে জবা। একলিঙ্গ পুষ্প হচ্ছে যে যেসব ফুলের মধ্যে হয় পুংকেশর থাকবে না হয় স্ত্রীকেশর থাকবে তাদেরকে আমরা একলিঙ্গ পুষ্প বলে থাকি। যেমন লাউ ফুল বা কুমড়া ফুল, এসব ফুলের মধ্যে দুই ধরনের ফুল হয়ে থাকে। পুরুষ ফুলের মধ্যে পুংকেশর থাকবে, স্ত্রী ফুলের মধ্যে স্ত্রীকেশর থাকবে এবং এই কারণেই এরা মূলত অসম্পূর্ণ পুষ্প। আর ক্লিপ পুষ্প হচ্ছে যে যার মধ্যে পুংকেশর স্ত্রীকেশর কোনোটাই থাকবে না তাদেরকে আমরা ক্লিপ পুষ্প বলে থাকি। যে এখানে আমরা একটা পাপড়ি, শুধুমাত্র একটা পাপড়ি দেখতে পাচ্ছি বা দল দেখতে পাচ্ছি, এর মধ্যে পুংকেশর স্ত্রীকেশর কোনোটাই নাই, সেটাকে আমরা ক্লিপ পুষ্প বলে থাকি। ফুলের প্রতিসাম্যতার ভিত্তিতে ফুল তিন ধরনের হতে পারে। বহু প্রতিসাম্য হচ্ছে যেসব ফুলগুলাকে আমরা কেন্দ্র বরাবর একাধিক সমান ভাগে ভাগ করতে পারবো, যে একাধিক যে কোনো দিক থেকে এটাকে কেন্দ্র বরাবর সমান দুই ভাগে ভাগ করা সম্ভব, সেটাকে আমরা বহু প্রতিসম বলে থাকি। যেমন ধুতরা ফুলের মধ্যে এটা দেখা যায়। এক প্রতিসম হচ্ছে যে যেই ফুলগুলাকে একবারই সমান দুই ভাগে ভাগ করা যাবে সেটাকে আমরা এক প্রতিসম বলে থাকি। যেমন অপরাজিতা, অপরাজিতা যে ফুলটা আছে এটা পাপড়ির সাইজটা বা দলের সাইজটা এরকম যে এটা গোলাকার না হওয়ার কারণে এটাকে একবারই সমান দুই ভাগে ভাগ করা যাবে। আর অপ্রতিসম হচ্ছে যে যে ফুলগুলাকে কোনোভাবেই কোনো দিক থেকেই সমান দুই ভাগে ভাগ করা যায় না, সেটাকে আমরা অপ্রতিসম পুষ্প বলে থাকি। একক পুষ্পের বেলায় আমরা যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা করেছি সেগুলা সকল ফুলের বেলায় প্রযোজ্য, তবে কিছু কিছু ফুল আছে যারা দলবদ্ধভাবে থাকে বা গুচ্ছাকারে থাকে, একটা শাখার মধ্যে অনেকগুলা ফুল একসাথে থাকে, সেটাকে আমরা পুষ্পবিন্যাস বলে থাকি। এই পুষ্পবিন্যাসগুলা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে রেসিম আর একটা হচ্ছে সাইম। রেসিম হচ্ছে যে অনিয়ত পুষ্প, অর্থাৎ যেখানে দেখা যায় যে মাঝখানে বা সেন্টারে বা উপরে কেন্দ্রের দিকে বা মাঝখানে ইমেচিউর বা অপরিপক্ক ফুলগুলা মাঝখানে থাকবে বা শীর্ষে থাকবে, সেটাকে আমরা রেসিম পুষ্প বলে থাকি।
অর্থাৎ এটার মাঝখানে যেহেতু অপরিপক্ক পুষ্প, এটা দেখা যায় যে অনিয়তভাবে বাড়তে পারে এবং এখানে কতগুলা ফুল তৈরি হবে সেটা আমরা ডেফিনেটলি বলতে পারবো না, এই জন্য এটাকে অনিয়ত বলা হয়। অর্থাৎ যেটা বৃদ্ধিটা নির্দিষ্ট না, সেটাকে আমরা রেসিম বা অনিয়ত বলে থাকি। যেমন সরিষা, এখানে আমরা সরিষা ফুলের ছবি দেখতে পাচ্ছি। সাইমোস হচ্ছে নিয়ত, অর্থাৎ যখন দেখা যাবে যে একেবারে শীর্ষের ফুলটা অথবা মাঝখানের ফুলটা পরিপক্ক ফুল এবং তার নিচের ফুলগুলো হবে অপরিপক্ক, তখন সেটাকে আমরা নিয়ত বলে থাকি। এখানে অনিয়ত অনেকগুলা পুষ্পবিন্যাস আমরা দেখতে পাচ্ছি। যে স্পাইক, স্পাইক হচ্ছে যে এটার একেবারে উপরেরটা তো অনিয়ত, একেবারে শীর্ষের ফুলটা হচ্ছে অপরিপক্ক, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই ফুলগুলো হচ্ছে অবৃন্তক, অর্থাৎ এই ফুলগুলোর বোটা থাকবে না, তখন সেটাকে আমরা স্পাইক বলে থাকি। রেসিম বলা হয় যখন দেখা যায় যে এই ধরনের ফুলগুলা এই স্পাইকের মধ্যে যখন বোটা থাকবে, ফুলের বোটা থাকবে, তখন সেটা স্পাইক না বলে রেসিম বলা হবে। করিম্ব যেটা বলা হয় যে সেখানে দেখা যায় যে নিচের ফুলগুলার বোটা অত্যন্ত লম্বা থাকে এবং উপরের ফুলগুলার বোটা ছোট থাকে এবং এটার আকৃতিটা অনেকটা কিসের বলা যায় যে একটা গম্বুজের মতো আকৃতি ধারণ করে, তখন সেটাকে আমরা করিম্ব বলে থাকি। এই করিম্বগুলা যখন একাধিক, একই শাখার মধ্যে অনেকগুলা করিম্ব তৈরি হবে, তখন সেটাকে আমরা পেনিকল বলে থাকি। আম্বেলের মধ্যে আমরা যেটা দেখি যে এখানে ফুলগুলা, নিচের ফুলগুলা অনেক লম্বা এবং মাঝখানের ফুলগুলো অনেক ছোট হয়ে এই ফুলগুলা একই সরল রেখায় অবস্থান করতেছে, অনুভূমিকভাবে অবস্থান করতেছে, সেটাকে আমরা আম্বেল বলে থাকি। সাইম হচ্ছে যে এখানে আমরা দেখি যে অনেকটা সেই করিম্বের মতো আকৃতি ধারণ করতেছে, তবে এখানে গম্বুজ আকৃতিটা অনেকটা সুস্পষ্ট, অর্থাৎ এটার যে আকৃতিটা, উপরের যে ফুলগুলোর অবস্থান, এটা অনেকটা বৃত্তাকারে বা উপবৃত্তাকারে অবস্থান করে, তখন সেটাকে আমরা সাইম বলে থাকি। স্করপিওয়েড সাইম, যে এখানে যে পুষ্পবিন্যাসটা আছে, সেই পুষ্পবিন্যাসটা দেখা যায় প্রথম ফুলের গোড়ার থেকে আরেকটা ফুল হচ্ছে, দ্বিতীয় ফুলটা, দ্বিতীয় ফুলের গোড়ার থেকে তৃতীয় ফুলটা, তৃতীয় ফুলের গোড়ার থেকে চতুর্থ ফুলটা, এভাবে হয়ে এটার আকৃতিটা অনেকটা বৃশ্চিকের মতো বা স্করপিয়নের মতো হয়ে থাকে, এই জন্য এটাকে আমরা স্করপিওয়েড সাইম বলে থাকি। আমরা এখানে একটা বিশেষ ধরনের পুষ্পবিন্যাস আলোচনা করি, যে স্পাইকলেট। আমাদের সিলেবাসের মধ্যে পোয়েসি গোত্র রয়েছে, সেই পোয়েসি গোত্রের মধ্যে এবং সাইপারিসি গোত্রের মধ্যে আমরা স্পাইকলেট পুষ্পবিন্যাস দেখতে পাই। এখানে দেখা যায় যে পুষ্পবিন্যাসের গোড়ার দিকে দুইটা অপুষ্পক গ্লুম বলা হয়, যে মঞ্জুরি পত্র, সেই মঞ্জুরি পত্রের মধ্যে কোনো ফুল থাকে না, এই জন্য এটাকে অপুষ্পক গ্লুম বলে থাকি। যেটার গোড়ার দিকে ফুল থাকে সেটাকে আমরা পুষ্পক গ্লুম বলে থাকি, এটা আলাদাভাবে পুষ্পক গ্লুম থাকে। এখানে পুষ্পক গ্লুমের মধ্যে এটা দুইটা গ্লুম এখানে থাকে, একটা হচ্ছে যে এখানে সপুষ্পক গ্লুম বা এটাকে লেমা বলা হয়েছে, এবং এটার উপরে আরেকটা যেটা থাকে সেটাকে আমরা পেলিয়া বলে থাকি। এখানে লেমা হচ্ছে, গোড়ারটা হচ্ছে লেমা আর উপরেরটা হচ্ছে পেলিয়া। এরপরে আমরা এখানে যে দুইটা দেখতে পাচ্ছি যে লডিকিউল, এটা হচ্ছে লডিকিউল। এই লডিকিউল হচ্ছে এটাকে বলা হয়েছে পুষ্পপুট, অর্থাৎ এটা যখন বৃতি বা পাপড়িতে আলাদা করা যায় না, তখন সেটাকে আমরা পুষ্পপুট বলে থাকি। এবং স্পাইকলেটের মধ্যে যে পুষ্পপুট থাকে সেটাকে স্পেশালি লডিকিউল বলা হয়ে থাকে। এর উপরে আমরা 3টা বা 6টা পুংকেশর দেখতে পাচ্ছি, এখানে পুংকেশর দেখতে পাচ্ছি, এবং মাঝখানে যেটা থাকে এটাকে আমরা স্ত্রীকেশর বলে থাকি। এবং স্ত্রীকেশর এখানে যে গর্ভমুণ্ড যেটা থাকে এটা হচ্ছে পক্ষল বা পাখির পালকের মতো থাকে, এবং এটার গোড়ার দিকে গর্ভাশয় আছে। এরপরে আমরা এই গর্ভাশয়ের অবস্থান অনুসারে দেখা যায় যে 3 ধরনের ফুলের কথা বলে থাকি, এবং গর্ভাশয় ওই হিসাবে 3 ধরনের হয়ে থাকে। যে গর্ভাশয়ের অবস্থান এবং বৃতি পাপড়ির অবস্থান, এটার সাথে বৃতি পাপড়ির সাথে তুলনা করে আমরা গর্ভাশয়ের অবস্থান নির্ণয় করে থাকি। যে গর্ভপাদপুষ্প, অর্থাৎ গর্ভাশয়টা যদি সবচেয়ে উপরে থাকে এবং এর নিচে পুংস্তবক, দলমণ্ডল, বৃতি এগুলো পর্যায়ক্রমে সাজানো থাকে, সেটাকে আমরা হাইপোগাইনাস বা অধিগর্ভ গর্ভাশয় বলে থাকি। এটা জবা, ধুতরা, সরিষা এসব ফুলের মধ্যে দেখা যায়। গর্ভকটি পুষ্প হচ্ছে যে যখন দেখা যায় যে গর্ভাশয়ের মাঝামাঝি জায়গা থেকে বা কোমর থেকে, এটাকে কটি বলা হয়েছে বা কোমর, সেখান থেকে বৃতি পাপড়ি সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা পেরিগাইনাস বা অধিগর্ভ গর্ভাশয় বলে থাকি। আর গর্ভাশয়ের উপর থেকে যদি বৃতি পাপড়ি সৃষ্টি হয়, তখন গর্ভাশয়টা নিচে থাকে, তখন সেটাকে আমরা এপিগাইনাস বা গর্ভশীর্ষ পুষ্প বলে থাকি। এবং এই ধরনের
গর্ভাশয়কে তখন অধগর্ভ গর্ভাশয় বলা হয়ে থাকে। আর গর্ভপাত পুষ্পের মধ্যে যেটা থাকে সেটাকে আমরা অধিগর্ভ গর্ভাশয় বলে থাকি। অধিগর্ভ গর্ভাশয় মানে গর্ভাশয় উপরে, আর গর্ভপাত পুষ্প মানে হচ্ছে বৃতি পাপড়ি হচ্ছে গর্ভাশয়ের নিচে, আর গর্ভশীর্ষ পুষ্প মানে হচ্ছে যে গর্ভাশয়ের উপরে থাকবে ফুলটা, আর অধগর্ভ গর্ভাশয় হচ্ছে গর্ভাশয়ের নিচে থাকবে, কুমড়া পেয়ারা এটা। অর্থাৎ এখানে পুষ্প যদি গর্ভপাত হয় তার গর্ভাশয় হবে অধিগর্ভ, আবার গর্ভশীর্ষ পুষ্প যদি হয় তাহলে তার গর্ভাশয় হবে অধগর্ভ গর্ভাশয়। নেক্সট আমরা অমরা বিন্যাস আলোচনা করব। অমরা বিন্যাসের মধ্যে বিভিন্ন ধরনের অমরা বিন্যাস আমরা দেখি, যে এখানে যদি ডিম্বক বা অমরা হচ্ছে যেখান থেকে ডিম্বকগুলা সৃষ্টি হয় সেটাকে অমরা বলা হয়ে থাকে। ডিম্বকগুলা যদি এক প্রান্ত থেকে গর্ভাশয়ের এক কিনারা বা প্রান্ত থেকে সৃষ্টি হয় তাহলে সেটাকে আমরা প্রান্তীয় অমরা বিন্যাস বলে থাকি, যেমন মটর। একাধিক প্রান্ত থেকে যদি সৃষ্টি হয় তাহলে সেটাকে বহুপ্রান্তীয় অমরা বিন্যাস বলা হয়ে থাকে, যেমন সরিষা। গর্ভাশয়ের গোড়ার থেকে বা মূলদেশ থেকে যদি ডিম্বক সৃষ্টি হয় তখন সেটাকে আমরা মূলীয় অমরা বিন্যাস বলে থাকি, যেমন সূর্যমুখী। মাঝখানে অক্ষ থেকে বা কেন্দ্র থেকে যদি ডিম্বক সৃষ্টি হয় কেন্দ্রীয় অক্ষ থেকে, তখন সেটাকে আমরা মুক্ত কেন্দ্রীয় অমরা বিন্যাস বলে থাকি, যেমন তুত। অক্ষীয় অমরা বিন্যাস, এখানে অক্ষ থেকে সৃষ্টি হবে কিন্তু অক্ষটা দেখা যায় যে কতগুলা প্রস্থ প্রাচীর বা পর্দা দ্বারা গর্ভাশয়ের প্রাচীরের সাথে যুক্ত থাকে। এই ধরনের অমরা বিন্যাসকে আমরা অক্ষীয় অমরা বিন্যাস বলে থাকি। জবার ক্ষেত্রে আমরা অক্ষীয় অমরা বিন্যাস দেখি। গাত্রীয় হচ্ছে যে এখানে অক্ষ থেকে গর্ভাশয়ের প্রাচীর পর্যন্ত যে প্রস্থ প্রাচীরটা থাকে সেই প্রস্থ প্রাচীর থেকে ডিম্বকগুলা সৃষ্টি হলে সেটাকে আমরা গাত্রীয় অমরা বিন্যাস বলে থাকি, যেমন শালুক। গর্ভাশয়ের শীর্ষ থেকে বা উপর থেকে যদি তৈরি হয় সেটাকে আমরা শীর্ষদেশীয় অমরা বিন্যাস বলে থাকি। এরপরে আমরা বৃতি পাপড়ির অবস্থান অনুসারে ফুলের বিভিন্ন ধরনের বিন্যাস দেখতে পাই, এগুলোকে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস বলা হয়ে থাকে। যে ভালভেট, যখন দেখা যায় যে বৃতি পাপড়িগুলা এভাবে বৃত্তাকারে অবস্থান করে কিন্তু বৃতি পাপড়ির প্রান্তগুলা পৃথক, অর্থাৎ বৃত পাপড়িগুলা একটা আরেকটার সাথে যুক্ত থাকে না, এখানে একটু ডিফারেন্স থাকে বা পার্থক্য আছে, তখন সেটাকে আমরা মুক্ত বলে থাকি। কিন্তু যদি যুক্ত অবস্থায় থাকে, যে বৃতি পাপড়ির প্রান্তগুলা যুক্ত থাকে, তখন সেটাকে ভালভেট বলা হয়ে থাকে, যেমন বাবলা উদ্ভিদের মধ্যে আমরা ভালভেট দেখি। টুইস্টেড হচ্ছে যে বৃতি পাপড়িগুলা যদি একটা আরেকটাকে আংশিক আবৃত করে রাখে তখন সেটাকে টুইস্টেড বা পাকানো অবস্থা বলা হয়ে থাকে, যেমন জবা ফুলের মধ্যে এটি দেখা যায়। ইমব্রিকেট অনেকটা টুইস্টেড এর মধ্যে, কিন্তু এখানে আমরা ইমব্রিকেটের বেলায় আমরা দেখব যে এখানে যে বিষয়টা আছে যে একটার উভয় প্রান্ত অনাবৃত অবস্থায় থাকবে, যে এখানে একটা পাপড়ি উপরে যে পাপড়িটা আমরা দেখতে পাচ্ছি সেটা দুইটা প্রান্তই বাইরে আছে, আরেকটা পাপড়ি দুইটা প্রান্তই ভিতরে আছে, আর বাকি যে তিনটা এখানে আছে এই তিনটার এক প্রান্ত ভিতরে আর এক প্রান্ত বাইরে থাকে। যদি এই তিনটা পাকানো অবস্থায় থাকবে আর একটা সম্পূর্ণ বাহিরে একটা সম্পূর্ণ ভিতরে থাকবে তখন সেটাকে আমরা ইমব্রিকেট বলে থাকি। কৃষ্ণচূড়া বা কলকাসুন্দা উদ্ভিদে এই ধরনের ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস দেখা যায়। কুইনকানশিয়াল হচ্ছে যে যখন কোনো পুষ্পপত্রের ক্ষেত্রে দুইটা বৃতি বা পাপড়ির ক্ষেত্রে দুইটা সম্পূর্ণ বাইরে থাকবে, যে এই উপরেরটা সম্পূর্ণ বাইরে নিচেরটা সম্পূর্ণ বাইরে, আর বাকিগুলোর মধ্যে দুইটা সম্পূর্ণ ভিতরে থাকবে, এইটা আমরা সম্পূর্ণ ভিতরে দেখতে পাচ্ছি, এটা আমরা সম্পূর্ণ ভিতরে দেখতে পাচ্ছি, আর একটা পাকানো অবস্থায়, তখন সেটাকে আমরা কুইনকানশিয়াল বলে থাকি। ভেক্সিলারি হচ্ছে একটা বিশেষ ধরনের পুষ্পবিন্যাস পুষ্পপত্র বিন্যাস, এইখানে আমরা দেখি যে সবচেয়ে নিচে যে দুইটা আছে এই দুইটা যুক্ত হয়ে একটা নৌকার মতো তৈরি করতেছে, পাশের দুইটা আবার এই দুইটাকে আবার আংশিকভাবে আবৃত করছে অনেকটা টুইস্টের মতো, এবং সবচেয়ে উপরে যেটা আছে সেটা আবার এই পাশের দুইটাকে সম্পূর্ণভাবে আবৃত করে রাখছে। এই ধরনের নৌকাকৃতির যে একটা বিন্যাস সেই বিন্যাসটাকে আমরা ভেক্সিলারি বা ধ্বজক বলে থাকি। মটর উদ্ভিদের মধ্যে এই ধরনের অবস্থা দেখা যায়। তো এখানে আমরা পুষ্পপত্র বিন্যাসের চিত্রটা দেখতে পাচ্ছি, যে যেটা আছে এটা তো আমরা মুক্ত বুঝতে পারতেছি, এখানে সবগুলাই দেখা যাচ্ছে যে টুইস্টেড অবস্থায় আছে, এখানে একটা সম্পূর্ণ বাইরে আছে একটা সম্পূর্ণ ভিতরে আছে, বাকিগুলা এটাকে আমরা ইমব্রিকেট বলে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা ভিতরে আছে এটা এবং এটা সম্পূর্ণ বাইরে আছে, এটাকে আমরা কুইনকানশিয়াল বলে থাকি, আর এটা হচ্ছে ভেক্সিলারি অবস্থা।
তাহলে আমরা চিত্র দেখেও এখানে পুষ্পপত্র বিন্যাস ব্যাখ্যা করতে পারবো। তো আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি এবং এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা ট্যাক্সোনমিক যে ক্যারেক্টারস গুলো আলোচনা করেছি এর মাধ্যমে যে কোনো গোত্র সম্পর্কেই আমরা সম্পূর্ণ সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো এবং সেই গোত্র নির্ণয়ে বা আমাদের যে পোয়েসি গোত্র আছে, মালবেসি গোত্র আছে, প্র্যাকটিক্যালের মধ্যে সোলানেসি গোত্র আছে, এগুলো আমরা দেখা যায় যে খুব সহজেই ব্যাখ্যা করতে পারবো যদি আমরা আমাদের এই ট্যাক্সোনমিক টার্মস বা ক্যারেক্টারিস্টিক্স গুলা খুব ভালোভাবে বুঝতে পারি। সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।